হুম 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 বলছি তো, দেখো অ্যাকচুয়ালি এখানে ধাতু ইলেকট্রন কেন ছাড়বে? ধাতুদের ম্যাক্সিমাম, যেমন ধরো ওদের বহিঃস্থ কক্ষে একটা, দুটো বা তিনটে, এর বেশি ইলেকট্রন নেই। যেমন ধরো সোডিয়ামের হচ্ছে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন দেখলে 281 হচ্ছে, ম্যাগনেসিয়ামের কত হয় 12, তার মানে আমি এখানে লিখলে 282। আবার অ্যালুমিনিয়ামের লিখলে তোমার 283। এখানে তোমার অষ্টক সূত্র অনুসারে তোমার বহিঃস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকতে হবে, তবে ওই পরমাণুটি স্থায়ী হবে, মানে সুস্থিতি হবে, মানে স্টেবল হবে। তো স্টেবল হতে গেলে আমার বহিঃস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকতেই হবে। সেই জন্যই দেখবে সোডিয়াম মোস্ট রিঅ্যাক্টিভ হয়। মানে আমি আগের দিনে সোডিয়াম পড়ানোর টাইমে বলেছিলাম যে সোডিয়ামকে তোমার জাস্ট এয়ারে টাচ করলে ওটা ব্লাস্ট করবে। হ্যাঁ, রিঅ্যাক্টিভ কেন হয়? কারণ এদের বহিঃস্থ কক্ষে হ্যাঁ একটা ইলেকট্রন সে ইজিলি ছেড়ে দিচ্ছে। সে মানে এই যে সোডিয়াম Na+ ফরম্যাটেই থাকতে চায়, কারণ ওর স্টেবিলিটির জন্য। যদি তোমাকে বলে যে বাড়িতে এক পায়ে দাঁড়িয়ে থাকবে, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট, এর বেশি তো দাঁড়াতে পারবে না, কারণ হয় পড়ে যাবে, নাই পায়ের যন্ত্রণা হবে। তুমি সবসময় তোমাকে যদি দাঁড়াতে বলে তাহলে তুমি স্টেবল স্টেটে দাঁড়াবে, বা তোমাকে যদি সারাদিন দাঁড়িয়ে থাকতে বলে তুমি তাও পারবে। তার মানে তখন তোমাকে বসতে হবে বা শুতে হবে, বা তোমাকে তোমার ফ্লেক্সিবল যেমন যেটা হয় সেরকম ভাবে তুমি থাকতে পারবে। মানে তোমার স্থায়ী হওয়ার জন্য যে কোনো পরমাণু কি করবে, তার মানে যেই স্টেটের যেই মানে বৈশিষ্ট্যের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো ছেড়ে দিয়ে সেগুলো স্থায়ী হবে। মানে এখানে ধরো তিনটে, এখানে দুটো, এরা স্টেবল না কিন্তু, কারণ এইটা এদের জেনারেল ফর্ম। জেনারেল মানে ফার্স্ট পরমাণু, মানে পরমাণুতে যখন কারোর সাথে বন্ডিং এ যায়নি, যখনই তুমি এটাকে নেটিভ স্টেট মানে ফ্রি স্টেট, মানে যেমন ধরো এটাকে র হচ্ছে কি বলে মেটেরিয়াল বলা হয়, মানে যখন সোডিয়াম শুধু সোডিয়ামই রয়েছে বা শুধু ম্যাগনেসিয়াম শুধু ম্যাগনেসিয়ামই রয়েছে, তো ওই অবস্থাতে ওদের কি হবে কি, ওরা নর্মাল স্টেটে থাকতে চাইবে, কারণ ওদের বহিঃস্থ কক্ষে কি আছে, একটা, দুটো বা তিনটে ইলেকট্রন আছে। ওরা সবসময় এয়ারের সাথে বা অন্য কোনো মিডিয়ামের সাথে বা অন্য কোনো মেটালের সাথে বা অন্য কোনো নন মেটালের সাথে রিঅ্যাক্ট করে ওরা ওদের স্টেবল স্টেটে যেতে চায়। সেম জিনিসটাই মেটালের ক্ষেত্রে তোমার দুটো বা তিনটে ইলেকট্রন আছে, এখানে 7টা ইলেকট্রন বা 6টা ইলেকট্রন বা 5টা ইলেকট্রন অ্যাড করতে বেশি এনার্জি লাগে, মানে যেটা অসম্ভব। মানে ধরো এখানে ইলেকট্রন একসাথে অ্যাড করে দেওয়া হয় না, একটা একটা করে যেমন ইলেকট্রন রিমুভ হয়, সেম একটা একটা করে ইলেকট্রনই অ্যাড হবে। মানে এখানে তুমি ধরো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়াম আমরা এখানে লিখি কি Mg2 +2 ইলেকট্রন। এই যে দুটো ইলেকট্রন লিখছি, দুটো ইলেকট্রন কিন্তু একসাথে বেরোয়, একটা একটা করে বেরোয়, ঠিক আছে? বুঝতে পারলে না বুঝতে পারলে? তো এই যে একটা করে যে ইলেকট্রন বেরোচ্ছে, এই ইলেকট্রন বেরোনোটা তোমার যেমন ধরো এখানে প্রথমে একটা ইলেকট্রন বেরোবে Mg থেকে, Mg প্লাস ইলেকট্রন, Mg+ ইলেকট্রন থেকে আবার একটা ইলেকট্রন বেরিয়ে Mg2++2 ইলেকট্রন। এইটাকে বলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। আর সেকেন্ড ক্ষেত্রে যেটা বলে তোমার সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। মানে তোমার যে এখানে যেটা বলছে, যেটা যে ফার্স্ট এই যে যখন একটা ইলেকট্রন বেরোচ্ছে এটাকে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলে। মানে আয়নাইজেশন এনার্জি হচ্ছে ইলেকট্রন রিমুভ করতে গেলে যে এনার্জিটার প্রয়োজন হয়, মানে কোনো অ্যাটম থেকে ইলেকট্রন রিমুভ করতে গেলে যে এনার্জিটার প্রয়োজন। যেমন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন এই যে রিমুভ করছো, এই রিমুভ করতে গেলে যে এনার্জিটা দিচ্ছ, মানে যেই শক্তিটা দিচ্ছ, সেইটাকে বলে আয়নাইজেশন এনার্জি। এগুলো পরের দিকে আসবে। এখানে যেটা মেন, হ্যাঁ, আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি। মেন কথা হচ্ছে একটা অ্যাটম থেকে ইলেকট্রন
রিমুভ করতে গেলে মানে ইলেকট্রন সরিয়ে দিতে গেলে মানে বার করতে গেলে যে এনার্জিটার প্রয়োজন, মানে যেই শক্তিটা তুমি দিচ্ছ সেই শক্তিটাকেই বলে আয়নাইজেশন এনার্জি। ওটা এখন নেই, ওটা তোমার ক্লাস 10 এর পর্যায় সারণীতে রয়েছে, ঠিক আছে? তো এখন জাস্ট আমি এটা বলতে বলতে বলা হয়ে গেছে। তো এখানে যেটা কি বললাম যে ইলেকট্রন বহিস্থ কক্ষে 7টা বা 4টে বা 5টা অ্যাড করতে বেশি এনার্জি লাগে, কারণ একসাথেই 5টা ইলেকট্রন অ্যাড হয় না, ঠিক একটা একটা করে ইলেকট্রন রিমুভ হয়, বা একসাথে হচ্ছে কি বলে 5টা ইলেকট্রন বা 2টো ইলেকট্রন অ্যাড হবে না, যেটা নন মেটালের ক্ষেত্রে হবে। তার মানে একটা একটা করে করতে গেলে, যেমন ধরো এইটার যে ম্যাগনেসিয়ামের ফার্স্ট এনার্জি যেটা, এটা খুব ইজিলি হবে, কিন্তু সেকেন্ড এনার্জি ইলেকট্রন রিমুভ করতে গেলে তার ডবল হয়ে যাবে, মানে তখন ডবল এনার্জি দিতে হবে। তো এই এনার্জি দেওয়াটা খুব টাফ ব্যাপার, মানে ইজিলি হবে না। সেই জন্য এর সুস্থায়ী হতে গেলে মানে স্টেবল স্টেট যেতে গেলে এরা ইজিলি ইলেকট্রন ছেড়ে দিয়ে স্টেবল স্টেটে চলে যাবে, কারণ রুল অনুসারে বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকতে হবে। তাহলে 7টা ইলেকট্রন অ্যাড করা ইজি না একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটা ইজি? তো একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটাই, তো সেই কারণে সোডিয়াম বা যে কোনো ধাতু সবসময় কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়। বহিস্থ কক্ষে 1টা 2টো বা 3টে ইলেকট্রন থাকে, যেখানে অক্টেটের সূত্র অনুসারে মানে অক্টেট রুলকে মানতে গেলে বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন হতে হবে। মানে কোনো মৌলের সাথে বা যৌগের সঙ্গে যখন কম্পাউন্ড বা হচ্ছে তোমার যৌগ গঠন করবে, তো সেই স্টেট অনুসারে যতগুলো ইলেকট্রন ছাড়ছে সেইটাকে বলে যোজ্যতা, তাই তো? ভ্যালেন্সি যেটাকে বলেছিলাম, বহিস্থ কক্ষে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেটাই তাই সেই পরমাণুর যোজ্যতা হবে। যদি 4-এর বেশি হয় তখন এই মাইনাস করে বললাম। তাহলে অসমি বুঝতে পারলে না বুঝতে পারলে না? যদি 1 থেকে 1 2 3 থাকে, মানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে বা 3 থাকতে পারে, যেখানে তোমার 8টা ইলেকট্রন হতে গেলে বহিস্থ কক্ষে 8টা মানেই ওইটা ওর মানে স্টেবল স্টেট। তো স্টেবল স্টেটে যেতে গেলে যেখানে 3টে ইলেকট্রন আছে, তাহলে তোমাকে আরো 5টা ইলেকট্রন অ্যাড করতে হবে। তাহলে 5টা ইলেকট্রন তুমি একসাথে অ্যাড করতে পারবে না, একটা একটা করে ইলেকট্রন অ্যাড করতে হবে। তাহলে একটা একটা করে ইলেকট্রন অ্যাড করতে গেলে তোমাকে বেশি এনার্জি লাগবে। সেই জন্য তোমার 3টে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা অনেক ইজি 5টা ইলেকট্রন অ্যাড করার থেকে। তো সেই জন্যই মেটাল কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়, কারণ অক্টেট সূত্র মানার জন্য। হুম, হ্যাঁ, এবার একটু আগে কি বললাম, কার্বনের +4ও হয় আবার -4ও হয়। যখন কার্বনের থেকে ইলেকট্রোপজিটিভ কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হয়, মানে কার্বনের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ। সোডিয়াম কার্বাইড নাম শুনেছো? Na4C, সোডিয়াম কার্বাইড, Na4C, বা অ্যালুমিনিয়াম কার্বাইড। তো যখনই তোমার কার্বন মোর ধনাত্মক মানে বেশি ধনাত্মক পরমাণুর সঙ্গে যৌগ গঠন করে, সেখানে কার্বন নেগেটিভ হয়ে যাবে। কার্বন যখন নন মেটাল মানে লেস নেগেটিভ মৌলের সঙ্গে যুক্ত হবে, তখন কার্বন পজিটিভ ফর্মে, যেমন কার্বন যখন মিথেন ফর্ম করছে CH4, এখানে কার্বন পজিটিভ আর হাইড্রোজেন নেগেটিভ। ঠিক বললাম না ঠিক বললাম না বলো? এখানে আমি বলছি যে মিথেন CH4, এই দুটোর মধ্যে কে বেশি ইলেকট্রোপজিটিভ, হাইড্রোজেন না কার্বন? বুঝতে পারছো আমার কোশ্চেনটা না বুঝতে পারছো না? এটা অনেক অনেক পরের দিকের কোশ্চেন। আচ্ছা, হাইড্রোজেন এখানে ইলেকট্রোপজিটিভ। হ্যাঁ, তো হাইড্রোজেন মেটালের সঙ্গে অ্যাড হলে তখন হাইড্রোজেন নেগেটিভ হিসাবে কাজ করে, কিন্তু কার্বন কি নন মেটাল। কে বেশি ইলেকট্রোপজিটিভ, হাইড্রোজেন না কার্বন?
কার্বন না হাইড্রোজেন বেশি ইলেকট্রোপজিটিভ, কোনটা আমাকে বলো? বলো কোনটা বেশি ইলেকট্রোপজিটিভ, কার্বন না হাইড্রোজেন? না জানা নেই? এটা এখন জানার কথাও না। না হাইড্রোজেন তো হচ্ছে, রিয়ার রিয়ার জানা আছে? দাঁড়াও এক second। এটা পিরিয়ডিক টেবিলে সব থেকে ভালো হবে, কিন্তু এখন পিরিয়ডিক টেবিলের জিনিস আসছে না, এত ডিপে যেতে হবে না, ছাড়ো, কারণ আমি অনেক ডিপে হয়ে যাচ্ছে। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এখানে তোমার কার্বনটা তোমার নেগেটিভ ফরম্যাট থাকবে আর হাইড্রোজেনটা পজিটিভ ফরম্যাট থাকবে, এটা পরের দিকে বলবো আর। অনেক অনেক বলতে হবে। এবার এখানে এই জায়গায় যে সোডিয়াম, এদের যে যেটা তোমাদের বইয়েতে আছে, যেটা পরীক্ষাতে এরকম ড্র করে করে দেখাতো, এই বহিস্থ কক্ষে থেকে একটা ইলেকট্রন ছেড়েছে, ছেড়ে দেওয়ার পরে এখানে ইলেকট্রনটা এসেছে আর ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখছে এরকম। এই ইলেকট্রনটা যদি তোমার ক্লোরিনের ক্ষেত্রে দেখায়, তাহলে ক্লোরিন কত হয় তোমার? ক্লোরিন হয় তোমার 17। তার মানে আমার এখানে লিখবে 287। তার মানে এ 7টা ইলেকট্রন ছাড়ার থেকে একটা ইলেকট্রন নেওয়াটা ইজি। ক্লোরিন এই একটা ইলেকট্রন নিয়ে হবে তোমার Cl নেগেটিভ। তার মানে আমার এখানে এই যদি এটাকে দেখাও, তোমার এখানে 7টা ইলেকট্রন হবে, এখানে প্রথমে দুটো, তারপরে তোমার 8টা, আর তার লাস্টের বহিস্থ কক্ষে 7টা। এটা 7টা, তার মানে একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, তার মানে এখানে তখন তোমার হয়ে যাবে তাহলে একটা ইলেকট্রন, আচ্ছা এখানে একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, তার মানে তোমার এখানে দুটো, এখানে 8টা, 4টে, 5টা, 7টা, 8টা, আর এখানেও 8টা। এইটা স্ট্রাকচার হচ্ছে, এইটা হচ্ছে শুধু ক্লোরিনের জন্য, মানে যখন নিউট্রাল থাকছে, যখন অ্যাটমিক নাম্বার 17, আর যখন Cl মাইনাস হয়ে যাচ্ছে, এখানে Cl এর অ্যাটমিক নাম্বার কত? 17 হচ্ছে অ্যাটমিক নাম্বার। অজমি অ্যাটমিক নাম্বার কত Cl নেগেটিভে? হ্যাঁ, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত? আমি দিয়া ঠিক হচ্ছে। অজমি তোমাকে আগের দিন কি বললাম এখানে, আগের ক্লাসেই তো ডিসকাস করেছিলাম নাম্বার অফ প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কিভাবে ক্যালকুলেট করে। ওটা তো নিউটন হয়ে গেল। ভর হ্যাঁ, পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন ইলেকট্রন অ্যাড হয় বা ইলেকট্রন রিমুভ হয়, সেখানে কি অ্যাটমিক নাম্বারটা কি চেঞ্জ হয়? কেন চেঞ্জ হয় না? হ্যাঁ, তাহলে মানে Cl মাইনাসে প্রোটন, আমি বলছি অ্যাটমিক নাম্বার, মানে পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কি Cl মাইনাসে 18 হবে না 17 হবে?
হ্যাঁ, তার মানে তুমি আগের দিন কথাগুলো চুপ করে শোনো। মানে যখনই কোনো পরমাণুর ইলেকট্রন কোথা থেকে অ্যাড হচ্ছে বা কোথা থেকে বেরিয়ে যাচ্ছে, বহিঃস্থ কক্ষে থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে বহিঃস্থ কক্ষে যদি ইলেকট্রন বেরোচ্ছে, সেখানে তোমার এই যে প্রোটন সংখ্যাটা বা পারমাণবিক সংখ্যাটা, ওখানে তো কিছু হচ্ছে না। মানে পজিটিভ চার্জ কিছু হচ্ছে না, যা হচ্ছে নেগেটিভ চার্জ অ্যাড হচ্ছে বেরোচ্ছে, তার ফলে তোমার আয়ন ফর্ম হচ্ছে। এই যে Na প্লাস বা Cl মাইনাস লিখেছি, এগুলো কি সোডিয়ামের আয়ন বা ক্লোরিনের আয়ন। তো এই আয়ন ফর্মটা কখন হয়? ইলেকট্রন রিমুভ আর অ্যাড হলে, ইলেকট্রন রিলিজ অর গেইন হলে তবেই তো হয়। কিন্তু প্রোটন সংখ্যাটা কি থাকে? একই থাকে, ওইটা চেঞ্জ হয় না, কারণ ওইটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে পরমাণু, তাই তো? তার মানে আমরা এখানে কি কি পেলাম? একটা Na প্লাস আর একটা Cl মাইনাস, এরা পরস্পর দুটো কি অপোজিটলি চার্জ, দুটো সেম চার্জ কি করে? বিকর্ষণ করে। সেম চার্জ অ্যাটাক করে। হুম। হ্যাঁ, তার মানে আমার এখানে ডিফারেন্ট চার্জ হচ্ছে। এই যে দুটো পজিটিভ আর নেগেটিভ, এই অ্যাট্রাকশনটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা মানে বিশেষ আকর্ষণ বল, যেটা ডেফিনেশনে বলেছে। বোঝা গেল? যখন পজিটিভ আর নেগেটিভ, এটাই কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশনের ফলে যে বন্ডটা ফর্ম হচ্ছে, সেটাই হচ্ছে তোমার আয়নিক বন্ড বা তোমার, হ্যাঁ, আয়নিক বন্ড বা তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজী বন্ধন। এই যে বলছে, যখন একটি ধাতব মৌলের পরমাণু ও একটি অধাতব মৌলের পরমাণু রাসায়নিক সংযোগে অণু গঠন করে, তখন ধাতব মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন আর বা ক্যাটায়নে পরিণত হয়। অধাতব মৌলের পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক বা অ্যানায়নে পরিণত হয়। তাহলে আমি যে তোমাকে আগে যেটা বললাম যে ধাতু সবসময় ইলেকট্রন ছেড়ে দেয়, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে কেন ছেড়ে দেয়, তার উত্তর দিতে পারবে? কারণ ধাতুর বহিঃস্থ কক্ষে একটা বা দুটো বা তিনটি ইলেকট্রন আছে, যেখানে অষ্টক সূত্র অনুসারে যখন মানে স্টেবল স্টেট, মানে অষ্টক সূত্র হ্যাঁ স্টেবল কেন হচ্ছে, আটটা ইলেকট্রন থাকছে, তো ওই লাইনটা বলে দিয়ে তখন বলতে হবে যে ইলেকট্রন অ্যাড করাটা কঠিন কাজ, তার থেকে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা খুব ইজিলি হয়ে যায়, পসিবল, মানে সম্ভব। তো সেই জন্য ধাতু সবসময় কি থাকে? পজিটিভ চার্জ বা ধনাত্মক ফর্মে থাকে বা ধনাত্মক আয়ন গঠন করে। অধাতু বহিঃস্থ কক্ষে 5, 6, 7 ইলেকট্রন থাকে, যেখানে ইলেকট্রন মানে অষ্টক সূত্র অনুসারে ইলেকট্রন বহিঃস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকতে হবে, সেখানে ইলেকট্রন অ্যাড করাটা ইজি, ইলেকট্রন রিমুভ করাটা কঠিন। সেই জন্য অধাতু কি করবে? অ্যানায়ন তৈরি করবে। এই যে বিপরীত ধর্মী, ডেফিনেশনে লিখতে হবে এইটা, বিপরীত ধর্মী আয়ন দুটি পরস্পর তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগের অণু গঠন করে। এইভাবে পরমাণু দুটির মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়, তাকে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন বলে। এই যে যত নাম্বার অফ ইলেকট্রনের চেঞ্জ, মানে একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, সেই চেঞ্জটাকে বলা হয় তড়িৎ যোজ্যতা বা তড়িৎ, সেই মানে চেঞ্জটা, মানে এখানে ধরো NaCl এর তড়িৎ যোজ্যতা কত হবে? 1 হবে, 1। কারণ সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ক্লোরিন একটা ইলেকট্রন নিচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা, আমি যদি কতগুলো করতে দিই, ওগুলো বাড়িতে করতে পারবে? দাঁড়াও, তাহলে আমি এই যে জাস্ট এরকম ভাবে করতে হবে কিন্তু। হম হম হম। ইলেকট্রনিক কনফিগারেশন না, এরকম যে কেমিক্যাল বন্ডিংটা হচ্ছে সেইটা করে দেখা দাও, বা এখনই করে দেখাতে পারো। ধরো এইটা দিলাম, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটা করে দেখো দেখি। এইটার এই স্ট্রাকচারটা ড্র করবে। এই যে এখানে যেটা ড্র করা আছে, শুধু কি সোডিয়াম ক্লোরাইড দিচ্ছে, সোডিয়াম ক্লোরাইড হবে? সবার হবে?
তো সেই জন্য তোমাকে এইটাকে ছেড়ে এইটাকে করতে বলছি, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের মানে একদম এরকম সার্কেল করে করে দেখাতে হবে কিন্তু। এইটাই তোমাদের ক্লাস 8 এর জন্য। ক্লাস 9 এ এই আয়নিক বন্ডের ডেফিনেশনটা আবার চেঞ্জ হবে, ক্লাস 10 এ গিয়ে আবার চেঞ্জ হবে, আবার ক্লাস 11 এ গিয়ে আবার চেঞ্জ হবে। মানে এখন A11 করে ইলেকট্রনিক কনফিগারেশন করছো, 11 এ গিয়ে 1:2 2p6 করে পড়বে। এখন 1:2p SPDF করে বলার কোনো প্রয়োজন নেই বা জানারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, Ca হচ্ছে তোমার ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত অ্যাটমিক নাম্বার? তাহলে 20, আর ক্লোরিনের কত? 17। যে যার করে খাতায় আমাকে এক্ষুনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও। 5 মিনিট টাইম। এটা হলো কই দিয়া? এখানে ক্লোরিন তো দুটো আছে, মানে দুটোই বানাতে হবে। না, ওই যে তুমি ক্লোরিনের একটা সার্কেল বানিয়েছো তো, মানে আমি যেটা এখানে দেখিয়ে দিয়েছিলাম না, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন,
এটা দেখাতে হবে। এখানে তুমি একটা ক্লোরিনকে রিপ্রেজেন্ট করেছো, দুটো ক্লোরিন। না না, ক্লোরিন কটা আছে, অ্যাটম কটা আছে? দুটো ক্লোরিন অ্যাটম আছে, তাহলে আমাকে দুটোকেই দেখাতে হবে। হ্যাঁ সেম হবে, কিন্তু এই ইকুয়েশন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে Na+ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ রিয়া মানে অসুবিধা হয়েছে। তো এই সার্কিটটা ইলেকট্রনিক কনফিগারেশন আগের দিনে যে ছবি দেখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে, ওইটা কি দেখে দেখে করেছিলে? তাহলে আমি তোমাকে কি বললাম, ক্যালসিয়ামে তোমার 20, তার মানে আমার এখানে কতগুলো ইলেকট্রন থাকবে? যদি আমি দুটো 2882, তাহলে 2882, তবেই তো 20টা হচ্ছে। হুম, কেন 10টা কেন? আগের দিনই বলেছিলাম যে বহিস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তার মানে তোমার এখানে আগের দিনে এই চিত্রটা এখানে দেখিয়েছিলাম, দেখো কোথায় গেল? এই যে এখানে এখানে এই জায়গাতে বলা হয়েছিল, এই জায়গাটা মনে নেই? এই যে এখানে এই বলা হয়েছিল যে এই যে সবচেয়ে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো এই তার মানে এই লাইনগুলো কিছু পড়োনি তুমি? তাহলে অ্যাপ্লাই হচ্ছে না কেন? এগুলো ভুললে হবে না, এগুলো একদম বেসিক জিনিস। আর এগুলো পরীক্ষাতে আসবে, বিশেষ করে স্কুলের টিচার যদি মানে বই দেখে দেখে না যদি পড়ায় তাহলে দেবে, মানে যদি বুঝে পড়ায়, আর যদি বই দেখে যা লেখা আছে রিডিং করে দিলে তাহলে নাও দিতে পারে। আর যদি স্কুলের টিচার কোনো সহায়িকা বই থেকে কোশ্চেন করে তাহলে দেবে। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে এটাকে তুমি করছো, এইটার নিয়মই হচ্ছে ক্যালসিয়াম লিখে বহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন আছে, তাহলে Ca2 পজিটিভ প্লাস 2 ইলেকট্রন লিখে ফেলে। এবার তোমাকে এই সার্কেলটা দেখাতে হবে, তুমি এরকম পজিটিভ দিলে 4টে হবে, একটু ছোট ছোট করো দাও। তিন চার, তো এইটা এখানে তুমি ফার্স্ট এরটাই লিখছো দুটো, তারপর এটা লিখছো 8টা, তারপর এটাও 8টা, তারপর এটাই দুটো হলো। এরপরে এই দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এখান থেকে তুমি এরকম দেখাবে, সেম আবার ড্র করবে। তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে এনার্জি স্তর কত হবে? 3টে, মানে যেহেতু এই এন থেকে ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে এখানে দুটো, এখানে 8টা, আর পরেরটাতেও 8টা। এটা হলো। এবার ক্লোরিনের ক্ষেত্রে যেটা দেখাবে, মানে ধরো ক্লোরিনের
সিএল, এখানে দুটো ইলেকট্রন নেবে, কিন্তু তুমি দেখাবে এখানে টু ইলেকট্রন প্লাস 2 Cl নেগেটিভ, কারণ এখানে তোমার দুটো ক্লোরিন অ্যাটম আছে, মানে Cl2 আছে। এবার যদি আমি এটাকে নেক্সট পেজে নিয়ে যাচ্ছি দেখো, কারণ এখানে বোঝানো যাবে না। তার মানে আমার Cl দুটো আছে, মানে দুটো অ্যাটম লিখলে এরকম, তার মানে দুটো ইলেকট্রন লিখবে, লিখে 2 Cl নেগেটিভ, কারণ Cl2 নেগেটিভ পসিবল না, যেহেতু ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ছে, তুমি এখানে দুটো ইলেকট্রন মানে এরকম Cl2 নেগেটিভ লিখবে, এটা লেখা মানেই কেটে দেবে, মানে এটা ভুল। মানে ক্লোরিনের বৈধ কক্ষে 7টা ইলেকট্রন আছে, ও একটা ইলেকট্রনই নিতে পারবে, কারণ তবেই 8টা হবে। দুটো ইলেকট্রন যদি একটা ক্লোরিন অ্যাটম দুটো ইলেকট্রন নেই, তাহলে 9খানা ইলেকট্রন হয়ে যাচ্ছে, যেটা পসিবল না। সেই জন্য এর এখানে তোমার নেওয়া হয়ে যাচ্ছে, তোমার দুখানা ক্লোরিন অ্যাটম নেওয়া হচ্ছে। এবার দুটো ক্লোরিন অ্যাটমকেই তোমাকে এখানে দেখাতে হবে। মানে এটা হয়ে যাচ্ছে তোমার 287 আর এটা 28, তার মানে এখানে হয়ে যাচ্ছে তোমার দুটো ইলেকট্রন, এখানে 8টা, আর এখানে 7টা বহিস্থ কক্ষে। এবার এইটাতে এখানে ঠিক আরেকটাও ড্র করে দেখাতো, কারণ না ড্র করে দেখালে অনেক টিচার কেটে দেবে। তুমি যদি এখানে 2 লিখে দাও তাহলেও পসিবল, কিন্তু 2 লিখলে ও টিচারের চোখে পড়বে না, কেটে দেবে, কারণ এই স্ট্রাকচারে এই এই ড্রয়িংটাই দেখতে চাই তুমি এখানে ইলেকট্রনটা ঠিকঠাক লিখেছো কিনা। তার মানে এখানে 2, এখানে সেম আবার ড্র একই টাইপ করে দাও। সাতটা, এরপরে এইটাতে এখানে হবে দুটো, এখানে 2, এখানে 8টা। এখানে দুটো, আটটা। এইটা এরকম অ্যারো দিয়ে দেখাবে একটা ইলেকট্রন, এখানে একটা অ্যারো দিয়ে দেখাবে একটা ইলেকট্রন, ঠিক আছে, এখান থেকে মাইনাস লিখবে। আর এইটাতে এটাতে ক্যালসিয়ামের, এটা এখানে দেখিয়ে দিয়েছো আগে, এখানেও লিখবে 2 ইলেকট্রন, এটা বেরিয়ে যাচ্ছে, এইটাতে 2 ইলেকট্রন অ্যাড হচ্ছে। আচ্ছা, আমি ঠিক করেছি? দুজনেই বলো, আমি কি ঠিক করেছি না ঠিক করি? অজমি ঠিক করেছি আমি? মাইনাস হবে, দিয়া আমি ঠিক করেছি না ভুল করেছি? না, আমার এই যে পিকচারটা দেখে যেটা আমি ড্র লিখেছি, এটা কি ঠিক না ভুল? ঠিকই তো আছে। এখানে সেল কটা? 3টে। এখানে সেল এই যেটা লিখেছি এইটা ঠিক লিখেছি? তার মানে এখানে ওই ইলেকট্রনটা অ্যাড হচ্ছে তো, তার মানে এখানে এটা 8 হবে তো। তার মানে আগে যে জিনিসটা বলেছি সেই জিনিসটা এখানটা বুঝতে পারোনি, তাই তো? এই যে এখানে ক্লোরিনের আমি এখানে 3টে সেল লিখেছি, এখানে ছিল ক্লোরিনের 287, এখানে 288 হয়েছে,
হয়েছে না? তিনখানা সেলই তো আছে, কে এল এম এন করে, কে এল এম আছে। যখন ইলেকট্রন অ্যাড হচ্ছে তার সেলের সংখ্যা মানে এনার্জি স্তরের কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না তো। ধাতুর ক্ষেত্রে এনার্জি স্তর চেঞ্জ হবে, কমে যাবে। এখানে যেমন সোডিয়ামের তিনটে ছিল, দুটো হয়েছে। এখানে ক্যালসিয়ামের চারটে ছিল, এখানে তিনটে হয়েছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি দুটো হয়ে যাবে? ক্লোরিনের ক্ষেত্রে এই 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 যে এখানে বহিঃস্থকে 7টা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন 7টা ইলেকট্রন ছাড়াটা তো ইজি না, মানে বেশি এনার্জি দিতে হবে, যেটা সম্ভব না। সেই জন্য কি ক্লোরিন একটা না মানে অধাতু কি করে, কি একটা ইলেকট্রন নিয়ে ঋণাত্মক আয়ন ফর্ম করে, মানে স্টেবল হয়। তার মানে আমার এখানে আমি যে এই যে স্ট্রাকচারটা ড্র করেছি এটা টোটালটাই ভুল, আর এই ভুলটাই পরীক্ষার খাতাতে হয়। মানে আমি পরপর পড়ে যাচ্ছি, তোমরা ঠিকঠাক শুনছো না। এখানে আর একটা করে সেল হবে, এখানে 8টা, এখানেও 8টা ইলেকট্রন হবে, 7টা 8টা, এইটারও তোমার 8টা ইলেকট্রন হবে, তবে এটা ঠিক হবে, নাহলে টিচার কেটে দেবে কিন্তু বলে। বুঝে গেল? এই দুটো পিকচারই তোমাকে এই ক্যালসিয়াম ক্লোরাইডে দেখাতে হবে। দিয়ে এবার এখানে লিখবে Ca2 পজিটিভ, Cl নেগেটিভ, Cl নেগেটিভ, ইলেকট্রন এঁকে দিচ্ছে, দেওয়ার পরে এখানে CaCl, এইটা শেষে লিখতে হবে। এই যে এখানে যেটা দেখিয়েছি এইটা লিখতে হবে এরকম, ঠিক আছে? দিয়া বুঝতে পারলে না বুঝতে পারোনি? তো এগুলো দেখে করবে, কারণ এগুলো খুব ইজি জিনিস, কিন্তু ভুল হওয়ার চান্স খুব বেশি। আওয়াজ তুমি বুঝেছো? তো এটা এটা গেল। এরপরে আমি যদি বাড়িতে করতে দিই, ধরো তোমাকে দিলাম Na2O2 সোডিয়াম পারঅক্সাইড, এগুলো বাড়িতে করবে। AlCl3, আর হচ্ছে তোমার CaO ক্যালসিয়াম অক্সাইড, আর একটা ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, এইটা Na2O3 টা করো, সোডিয়াম পারঅক্সাইডটা করতে গিয়ে গন্ডগোল করবে। তুমি এখানে N2O করো, আর Al2O3, এই 5টা আয়নিক বন্ডের ক্ষেত্রে করে আমাকে ছবি পাঠাবে। বুঝতে পারলে? আর এরপরে দেখো, এরপরে যেটা আসছে, তাহলে আয়নীয় যৌগ কাদের মধ্যে ঘটে, আয়নীয় যৌগ কিভাবে গঠন হয় সেটা বলে দিলাম, কিন্তু আয়নীয় যৌগ মানে বুঝবে কি করে? ধরো এখানে যেগুলো লেখা আছে এর মধ্যে তোমাকে বললো যে কোনগুলো আয়নীয় যৌগ যৌগ সেটা বলতে পারবে তো? মানে এখানে যে 5টা লেখা আছে এগুলো কি আয়নীয় যৌগ না যৌগ না? আয়নীয় যৌগ নয় দিয়া, আয়নীয় যৌগ না। কি থেকে বুঝছো এগুলো আয়নীয় যৌগ? আচ্ছা আমাকে বলো, যে যেই দুটো এক্সাম্পল আমি বললাম সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড, এই দুটো নাম শুনে
তুমি কি বলতে পারো? দাঁড়াও এক সেকেন্ড, বলো এই দুটো নাম শুনে কি বলতে পারবে, আমি শুনছি, বলো বলো। এটার ভেতরে কোনো প্লাস বা মাইনাস চার্জ নেই। অজমি, আয়নীয় যৌগ কেন হচ্ছে? Na প্লাস Cl মাইনাস, কিন্তু আমি লিখছি তো NaCl, তাহলে তো এখানে কোনো চার্জ তো দেখতে পাচ্ছ না। তার মানে কি হলো, বিপরীত চার্জ কারা তৈরি করছে? তো আয়নীয় যৌগ কি করে বুঝবে কি করে? আমি এখানে লিখে দিলাম যে এগুলো আয়নীয় যৌগ কিনা বলো, তোমরা একজন বললে আয়নীয় যৌগ আর একজন বললে আয়নীয় যৌগ নয়। তাহলে আমি যে কোশ্চেনটা করলাম আয়নীয় যৌগ বুঝবে কি করে? ধরো এখানে তোমাকে দেওয়া রয়েছে CO2, আবার দেওয়া রয়েছে SO2, তো কোনো কারো ক্ষেত্রেই তো চার্জ নেই। যৌগটা দেখে, এই যে ধরো আমি এখানে লিখলাম, ধরো PH3 লিখছি বা PH4 লিখছি বা CH4 লিখছি, তো এইগুলো কি আয়নীয় যৌগ? এগুলো আয়নীয় যৌগ, আবার এগুলো বলছে আয়নীয় যৌগ না। মানে সিম্পল কথা, আমরা এখানে কি করলাম এই জায়গাতে, না এই যে এখানটাতে আমি যে সোডিয়াম ক্লোরাইড, এখানে তোমরা বেসিক্যালি কি দেখলে, মানে কেউ যদি কিছুই যদি না বোঝে, সোডিয়াম কি ওইটা ধাতু না অধাতু? ধাতু। আর হচ্ছে ক্লোরিন কি অধাতু? তার মানে আমার এই যে বন্ডটা কার মধ্যে হলো? হ্যাঁ, তার মানে এবার এখানে আসো যে এই যে এইটা যেটা লিখেছি, এই সার্কেলটার ভেতরে আর এই সার্কেলটার ভেতরে, এগুলো কি সব ধাতু? হ্যাঁ, হ্যাঁ এগুলো আয়নীয় যৌগ, যেখানে যেই কম্পাউন্ডের মধ্যে ধাতু অধাতু দুটোই থাকছে সেইটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড হয়ে যাবে। কেন, এখানে সোডিয়াম অক্সাইড, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা ক্যালসিয়াম অক্সাইড। তুমি সবার তো হচ্ছে সংকেত জানো তো, 1 to 20 পর্যন্ত জানো তো, এখানে 1 to 20 বাইরে আছে, বা 1 to 30 পর্যন্ত মনে রাখতে হবে। তার মানে যখনই ধাতু অধাতুর মধ্যে হবে, এক্সেপশনালও রয়েছে, এই যে আমি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা লিখেছি, এইটা তোমার বন্ড ফর্ম করছে, কিন্তু এর মধ্যে দুটো ক্যারেক্টার আছে, সেটা পরের দিকে বুঝবে, কারণ এখানে সমযোজী বন্ধনও আছে। কিন্তু নর্মাল বেসিক যেটা জানার জন্য, যে ধাতু অধাতুর মধ্যে যখনই কোনো কম্পাউন্ড গঠিত হবে, সেইটাই কি হবে, আয়নিক যৌগ হবে বা তড়িৎযোজী হবে। এবার বইয়ের লাইনটা পড়ো, তোমাদের বইয়ের লাইনে ডেফিনেশনটা কি লেখা রয়েছে ফার্স্টের দিকে? তার মানে যখনই ধাতু আর অধাতু মিলে যৌগ গঠন করবে তখনই সেটা আয়নিক হয়ে যাবে, তাই তো? এবার এখানে কি বলেছে দেখো, আয়নীয় যৌগ গঠনের সময় ধাতব মৌলের একটি পরমাণু যতগুলো ইলেকট্রন বর্জন করে সেই সংখ্যক ওই ধাতুর যোজ্যতা ধরা হয়, বা অধাতব মৌল একটি পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করে তাকে ওই ধাতুর ওই অধাতুর যোজ্যতা ধরা হয়। ঠিক আছে, তার মানে আমার ক্যালসিয়াম ক্লোরাইডে ওভারঅল কতগুলো ইলেকট্রনের চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে? ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়েছে, দুটো ক্লোরিন পরমাণু দুটো একটা একটা করে ইলেকট্রন নিচ্ছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের মানে ওভারঅল যোজ্যতা কত দাঁড়াচ্ছে?
জিরো হচ্ছে, জিরো +2 দুটো ইলেকট্রন ছাড়ছে। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড দুটো ইলেকট্রন দিচ্ছে, ক্লোরিন দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তাহলে এটা কি হলো, চার্জ ওভারঅল চার্জ জিরো হয়ে গেল। কিন্তু আমি বলছি যোজ্যতা কত হবে, কম্পাউন্ডটার ওভারঅল যোজ্যতা 2 ধরা হবে, কিন্তু ওর আধান যেটা বা চার্জ 0 হবে। এখানে আমরা যত যত জায়গায় লিখেছি এখানে সবকটার টোটাল চার্জ 0। যেমন ধরো আমি যদি সোডিয়াম অক্সাইড করি, সোডিয়াম +1 দুটো ইলেকট্রন, দুটো অ্যাটম আছে। অক্সিজেন বহিঃস্থকে কটা ইলেকট্রন থাকে অক্সিজেনের, 6টা। তার মানে কটা ইলেকট্রন নিতে পারবে, দুটো। তার মানে দুটো ইলেকট্রন নিলে এখানে অক্সিজেন কটা আছে, একটা। তাহলে ওভারঅল চার্জ কত হলো, 0। কারণ এখানে -2 +1 × 2 আর 1 -2, তাহলে ওভারঅল চার্জ হয়ে যাচ্ছে 0। বোঝা গেল? হ্যাঁ, 0 সব আয়নীয় যৌগ। এবার যদি ধরো NH4 পজিটিভ হয়, এটা আয়নীয় যৌগ। ফার্স্ট বুঝতে হবে এটা আয়নীয় যৌগ কিনা। এটা আয়নীয় যৌগ না, এগুলো মূলক ফরম্যাটে চলে যাচ্ছে, র্যাডিক্যাল ফরম্যাটে। আয়নীয় যৌগ হতে গেলে এই যে লাইনটা লিখেছি না, ধাতু আর এখানে অধাতু, এটা থাকতেই হবে। ধাতু কেন ইলেকট্রন ছাড়ে বলেছি, অধাতু কেন ইলেকট্রন নেয় সেটাও বলেছি, বলেছি না। তার মানে আয়নীয় যৌগ হতে গেলে একটা ধাতু থাকতে হবে, একটা অধাতু থাকতে হবে। এদের মধ্যে যে বন্ডটা হবে সেটাই হবে তড়িৎদ্রজী যৌগ বা আয়নীয় যৌগ। তার মানে আয়নীয় যৌগ দেখে কি করে বুঝবে, হ্যাঁ, যদি ধাতু আর অধাতুর মধ্যে যৌগটা গঠন হয়ে থাকে তখন সেটা আয়নীয় ধাতু, আয়নীয় যৌগ হবে। যদি অধাতুর মধ্যে হয়ে থাকে, যেমন এগুলো সব অধাতু, এখানে কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, ফসফরাস, হাইড্রোজেন, কার্বন, এগুলো সবই কি অধাতু। মানে অধাতুর সঙ্গে অধাতু যদি যৌগ গঠন করে তখন সেইটা কি হয়ে যাচ্ছে, সমযোজী হয়ে যাচ্ছে। এর পরের পেজেতে আমি এখানে, তার আগে মূলক বলেছি, তার আগে সমযোজী যৌগটা বলে দিই। এটা হচ্ছে তোমার সমযোজী যৌগ। সমযোজী যৌগতে কি হবে, যেমন ধরো ক্লোরিন, ক্লোরিনের 8টা ইলেকট্রন হতে গেলে, হ্যাঁ, NaCl +1 হবে অল টাইম, কারণ ওদের বহিঃস্থকক্ষে একটা ইলেকট্রন আছে। অল টাইম NaCl এর যোজ্যতা একই থাকবে, ক্লোরিনের অল টাইম যোজ্যতা -1ই থাকবে। বুঝতে পারলে? আচ্ছা, যোজ্যতাকে, যোজ্যতা লেখার সময় ক্লাস 7 যোজ্যতা পড়েছো, ওর সাইনটা কি বলা হয়, যোজ্যতা লেখার সময়? তার মানে ক্লোরিনের +1 না -1? তাহলে তো সাইনটা বলা হয়ে গেল। যদি চার্জ জিজ্ঞেস করে তাহলে +1 -1 বলতে পারো। যদি যোজ্যতা জিজ্ঞেস করে, বহিঃস্থকে যটা ইলেকট্রন আছে বা যতগুলো ইলেকট্রন নিতে পারে বা নিতে পারবে, সেটাই তার যোজ্যতা হয়ে যাবে। মানে ক্লোরিনের -1 যোজ্যতা -1 বলা মানেই ভুল কথা। ক্লোরিনের যোজ্যতা 1, চার্জটা -1। বোঝা গেল? তার মানে এবার সমযোজী যৌগ হবে। সমযোজী যৌগ যেমন ধরো আমি বলছি Cl2। আচ্ছা, এটা ক্লোরিন পরমাণু না ক্লোরিন অণু? অণু। তার মানে এখানে দুটো ক্লোরিন এই সিঙ্গেল বন্ডে জড়িয়ে আছে, তবেই Cl হয়েছে। এই বন্ডটা কম হতে গেলে আমি বহিস্থ কক্ষে, যেমন ধরো 287, তাই তো? তাহলে অক্টেট হতে গেলে আরো একটা ইলেকট্রন দরকার। তার মানে আর একটা ইলেকট্রন যেতে গেলে আমি শুধু বহিস্থ কক্ষের ইলেকট্রনটা ক্লোরিনে ড্র করছি। তার মানে বহিস্থ কক্ষে তোমার ধরো এরকম ভাবে যদি ড্র করি,
এটাকে লুইস ডট স্ট্রাকচার বলে। বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছ এরকম ভাবে? 7টা আছে। আবার এখানে আর একটা ক্লোরিনের 7টা লিখছি, এখানেও 7টা আছে। তার মানে 8টা কখন হবে? যদি এই ক্লোরিন, ইয়েলো কালারের ক্লোরিনটা এই ইলেকট্রনটাকে সঙ্গে ইলেকট্রনটা নেই, তবেই ইয়েলো কালারের ক্লোরিনটার 8টা ইলেকট্রন হবে। তার মানে অষ্টক পূর্তি হবে। অষ্টক পূর্তি মানে কি বলেছিলাম? পরমাণু বা মৌল বা যৌগ তাদের স্থায়িত্বের জন্য বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে এই গ্রিন কালারটা কখন হবে? এই ইলেকট্রনটা নিলে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? দুটো পরমাণু ইলেকট্রন একে অপরকে শেয়ার করছে, শেয়ার করে স্টেবল হচ্ছে, তাই তো? এই যে ড্রয়িংটা আমি দেখিয়েছি, হুম, আচ্ছা আচ্ছা বল, দিয়ে দেওয়া আর একসাথে শেয়ার করা দুটোর মধ্যে পার্থক্য বোঝো। ধরো আমি তোমাকে কোনো জিনিস দিয়ে দিলাম, আমি তোমাকে কোনো জিনিস না দিয়ে ইউজ করতে দিলাম। ইউজ করতে দেওয়া আর দিয়ে দেওয়া দুটোর মধ্যে পার্থক্য বোঝো না বোঝো না? এখানে সমযোজী বন্ধনের ক্ষেত্রে এখানে ক্লোরিন আর গ্রিন দুজনেই কিন্তু ইলেকট্রন কেউ কাউকে দিচ্ছে না, বলছে তুমি ইউজ করতে পারো। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, কি করছে? শেয়ার করছে। হ্যাঁ, মানে এই দুজনেরই একটা করে ইলেকট্রন দুজনেই ইউজ করছে, দিয়ে এখানে এই বন্ডটা তৈরি হচ্ছে, এইটাকে বলা হয় তখন সমযোজী বন্ধন। তার মানে ডেফিনেশনে কি আসবে? বলছে না দেখো, বলছে দুই বা ততোধিক পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে গ্রহণ করে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে। এটা সমভাবে গ্রহণ না করে শেয়ার করে কথাটা বললে ভালো হতো, বা গ্রহণ করেই লেখো, কোনো প্রবলেম নেই, তাকে সমযোজী যৌগ বলে। তার মানে আয়নীয় তড়িৎযোজী যৌগতে কি হচ্ছিল? ট্রান্সফার হচ্ছিল, আর এখানে ইলেকট্রনের শেয়ার হচ্ছে। এবার দুটো ডেফিনেশনকে আলাদা করে ভাবো, যখন ইলেকট্রন শেয়ার তখন হবে সমযোজী যৌগ, যখন ইলেকট্রন ট্রান্সফার হবে মানে একজন আরেকজনকে দিয়ে দেবে তখন সেইটা হবে তড়িৎযোজী যৌগ। তো তড়িৎযোজী আর সমযোজী ভুলবে? আচ্ছা তাহলে মিথেনের করে দেখাও, সমযোজী স্ট্রাকচার মিথেনের করে দেখো। মিথেন, মিথেন মানে হ্যাঁ CH4, মিথেন CH4, এইটার ঠিক এই ফরম্যাটটা করে দেখাও। আমি যেটা দেখিয়েছি, আমি এখানে এটা সিঙ্গেল বন্ডে দেখিয়েছি, আমি ডবল বন্ডও দেখাবো, ট্রিপল বন্ডও দেখাবো। এটা হয়ে গেছে তোমার CL মানে সিঙ্গেল বন্ড, মানে একযোজী বন্ধন হয়ে যাচ্ছে। তার মানে তোমাকে বলা হয়েছে মিথেন CH4, মানে তুমি বহিস্থ কক্ষের ইলেকট্রন গুলোই লিখবে। মিথেন আগে বলে পরমাণু না মৌল না যৌগ? মিথেনে কটা পরমাণু আছে, বা মিথেন কি একটাই পরমাণু? মিথেনে কটা পরমাণু দেখতে পাচ্ছ এখানে? দুটো। তার মানে এই মিথেনের মধ্যে কার্বন আছে আবার হাইড্রোজেন আছে। তার মানে আমি একটু আগেই মিথেনকে বললাম যে এরা, আগে বলো এটা হচ্ছে কি বলে, আয়নিক না কোভ্যালেন্ট? কার্বন কি ধাতু? হাইড্রোজেন ধাতু?
তার মানে অধাতুর মধ্যে বন্ড ফর্ম হলে কি হয়? সমযোজী বন্ধন, আগেই বলে দিয়েছি, বা সমযোজী যৌগ। তার মানে আমার এখানে কার্বনের বহিঃস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? কার্বনের বহিঃস্থ কক্ষে অ্যাটমিক নাম্বার 6 মানে 2 4, আর হাইড্রোজেনের কটাগুলো আছে? একটা। তার মানে আমার কার্বনকে অক্টেট হতে গেলে কতগুলো হাইড্রোজেনের প্রয়োজন? 4টে। কারণ হাইড্রোজেনের কটা করে আছে? একটা করে। তার মানে আমার স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, আমি এরকম দেখিয়ে দিচ্ছি, তুমি আমাকে গোল করে দেখাও ছবি তুলে এখন। মানে আমি যেরকম ভাবে দেখিয়েছি ওরকম ভাবে দেখাও ইলেকট্রন করে, ওইটাকেই লুইস ডট স্ট্রাকচার বলে। এখানে তোমাদের বইয়েতেও দেওয়া রয়েছে, দেখো শুধু হাইড্রোজেন দিয়ে দেওয়া আছে। পরীক্ষায় মিথেন পড়তে পারে, CCl4 পড়তে পারে, কার্বন ডাই অক্সাইড পড়তে পারে, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড পড়তে পারে। এটা কি করবে? এই যে এই স্ট্রাকচারটা করবে, এই যে এরকম। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? করো করো করো। এগুলো এই এই যে সমযোজী যৌগ, এগুলো হচ্ছে একদম ম্যাথস এর মতন, বুঝতে পারলে হবে, নাহলে হবে না। হ্যাঁ, 4টে হাইড্রোজেন হবে। যেহেতু হাইড্রোজেন 4টেই আছে CH পড়েতে। হাইড্রোজেন তো 4টে অ্যাটম আছে, কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটা আছে? একটা আছে তো, তাহলে একটাই হবে। দেখো এখানে আমি দেখি, এখানটা বুঝেছো? এই 4টে বন্ড হচ্ছে যে আমার বহিঃস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টে। তাহলে কার্বনের আমি এরকম 4টে ইলেকট্রন লিখে ফেলবো। হাইড্রোজেন লিখবো, হাইড্রোজেনের একটা আছে, তো হাইড্রোজেন লিখে ফেলেছি এই যে। হাইড্রোজেনের 8টা হবে না। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এগুলো সব ডুবলেট স্টেটে থাকে, মানে এদের বহিঃস্থ কক্ষে দুটো ইলেকট্রন থাকে। হাইড্রোজেন, হিলিয়াম। হাইড্রোজেন অল টাইম ডুবলেট স্টেটে থাকবে, অক্টেট স্টেটে থাকে না। তার মানে এখানে কার্বনের 8টা হয়ে যাচ্ছে। হচ্ছে তো? কারণ 4টে হাইড্রোজেন থেকে একটা একটা করে নিচ্ছে, মানে শেয়ার করছে, আর কার্বনের নিজের 4টে রয়েছে, তাহলে 8টা হয়ে গেল। হাইড্রোজেন কি বললাম? ডুবলেট স্টেটে থাকে, তার মানে এইটা হয়ে গেল। এখানে সবকটা কি বন্ড হয়েছে? সিঙ্গেল বন্ড ফর্ম হয়েছে। এই যে CH4, এরকম এরকম যেটা লিখে দিলাম, এক একটা সিঙ্গেল বন্ড ফর্ম করেছে। তো এই ড্রয়িংটা করতে পারবে? এরপরে আমরা এখানে ছিলাম, এটা সিঙ্গেল বন্ড গেল। ধরো O2 যখন করছি, অক্সিজেন, তাহলে O2 মানে অক্সিজেন এরকম ডবল বন্ড করে থাকে। এখানে অক্সিজেনের কত থাকে? 2 6। তার মানে আরো দুটো বহিঃস্থ কক্ষে 6টা ইলেকট্রন আছে। মানে কটা আছে বহিঃস্থ কক্ষে? 6টা ইলেকট্রন। তার মানে আমি এখানে কি করব কি, যে তোমার এরকম অক্সিজেন লিখবে, অক্সিজেন লিখে 6টা ইলেকট্রন লিখবে। হলো 6টা ইলেকট্রন।
আর তারপরে আর একটা অক্সিজেন লিখবে, এখানে লিখবে 6টা ইলেকট্রন। ঠিক আছে, তার মানে এই অক্সিজেনটার তোমার 8টা হচ্ছে, এই অক্সিজেনটার তোমার 8টা হচ্ছে। ওহো, এই অক্সিজেনটার 8টা হচ্ছে। তার মানে আমার এখানে কি দাঁড়ালো, দুটো কালারের অক্সিজেনেতে 8টা করে ইলেকট্রন হয়ে গেছে। এখানে ইলেকট্রন শেয়ারিং কটা হচ্ছে, তার মানে কটা বন্ড, দুটো কোথায়, দুজন দুটো দুটো করে করছে, মানে টোটাল 4টে। তার মানে এখানে কি বন্ড হবে, এক, হ্যাঁ ডবল বন্ড, মানে সিঙ্গেল বন্ডের জন্য 2টো ইলেকট্রন লাগে, ডবল বন্ডের জন্য 4টে ইলেকট্রন লাগে। এন অক্সিজেন হবে, সরি, এনে 4টে ইলেকট্রন লাগবে। বোঝা গেল? এবার যদি আমি নাইট্রোজেনের ক্ষেত্রে ড্র করি, N2, নাইট্রোজেনের এরকম ট্রিপল বন্ড থাকে, নাইট্রোজেনের হচ্ছে 2 5, বহিস্থ কক্ষে তোমার 5টা ইলেকট্রন আছে। তাহলে আমি এরকম নাইট্রোজেন লিখবো, এখানে 2টো লিখবো, আর এখানে 3টে, আর একটা নাইট্রোজেন লিখবো, এখানে 3টে, এখানে 2টো, এটা নিয়ে হচ্ছে 8টা, এইটা নিয়ে হচ্ছে 8টা। তার মানে ইলেকট্রন শেয়ার কটা হচ্ছে, 6টা। তার মানে এরকম নাইট্রোজেন তোমার ট্রিপল বন্ড ফর্ম করছে, মানে 6টা ইলেকট্রন নিয়ে। এই যত নাম্বার অফ ইলেকট্রন শেয়ার করবে সেটাই তাকে বলা হবে সমযোজী বা সমযোজ্যতা। এই যে এখানে সমযোজী যৌগ বলেছে, সমযোজী বন্ধন, সমযোজী যৌগের অণু গঠনের সময় ইলেকট্রন জোড়ের মাধ্যমে পরমাণুগুলির মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। এবার যত সংখ্যক ইলেকট্রন শেয়ার করছে সেটাই তার সমযোজ্যতা বলা হচ্ছে। বুঝতে পারলে? এই যে এখানটা সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, বুঝতে পারলে এই জায়গাটা? তাহলে আমি আর একটা করতে দিই, CCl4 এর করো, CCl4, CCl4, কার্বনের হচ্ছে 6, ক্লোরিনের 17। ছবি পাঠাও। হুম হুম। 4টে ক্লোরিন আছে, কার্বনের বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, 4টে, ক্লোরিনের বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টা। তাহলে ক্লোরিন কতগুলো ম্যাক্সিমাম নিতে পারে, হ্যাঁ তার মানে হাইড্রোজেন কার্বনের সাথে কার্বন কটা দিচ্ছে, তার মানে সেখানে কি বন্ড হবে, হ্যাঁ সিঙ্গেল বন্ড হতে গেলে কতগুলো ইলেকট্রন দরকার, তার মানে 4টে ক্লোরিনের জন্য ক্লিয়ার হয়েছে? তুমি পাঠাও পাঠাও।
সব সিঙ্গেল বন্ডই হবে, ডবল বন্ড কি করে হবে? তোমরা কিভাবে ড্র করছো আমাকে সেটা দেখতে হবে। আরে যা করেছো সেটা পাঠাও না, ভুল হলে তো ভালো। তো ঠিক আছে তো, কিন্তু ইলেকট্রন গুলো দেখাতে হবে তোমাকে। আমি যেমন এখানে ক্লোরিনের অসমি পাঠাও, এখানে যেমন আমি ক্লোরিনের ড্র করেছি, ইলেকট্রন গুলো দেখিয়েছি। হ্যাঁ, বাকিগুলো আমাকে দিতে হবে। ওই অসমি পাঠাও, তুমি পাঠিয়ে দিয়েছো? হয়নি হয়নি, অসমির হয়নি। চারটে ক্লোরিন আছে, চারটে ক্লোরিনই লিখতে হবে। ঠিক আছে, না হলে কোনো ব্যাপার না। এখানে তুমি কার্বন লিখলে চারটে, বহিস্থ কক্ষে কার্বনের 2 4, বহিস্থ কক্ষে চারটে ইলেকট্রন আছে, তাহলে আমি চারটে লিখে ফেললাম। এবার ক্লোরিন কটা আছে? ক্লোরিন চারটে আছে, তার মানে চারটে ক্লোরিনের এরকম ভাবে 7টা করে ইলেকট্রন দেখাতে হবে। NaCl, NaCl, এই তো আমি দেখাচ্ছি যে এরকম ভাবে দেখাতে হবে। তো এই ক্লোরিনটার 8টা হচ্ছে, এই ক্লোরিনটার 8টা হচ্ছে, এই ক্লোরিনটার 8টা হচ্ছে। হ্যাঁ, বাকি ইলেকট্রন গুলো এই যে দেখাবে, এই যে পদে বলে এটা ব্যবহার দিল, এটাকে অন্য কালার। এই তো কার্বনের 8টা আছে। আর একটা দেবো, আর একটা দেওয়া যায়। PCl3 করো, PCl3, ফসফরাস টাইক্লোরাইড। ফসফরাসের কত অ্যাটমিক নাম্বার? হ্যাঁ, গুনো গুনো। তাহলে 14 হলে, 14 অ্যালুমিনিয়াম। বোরনের কত? তাহলে আর্গনের কত? ফসফরাসের 15। 19 তো হচ্ছে তোমার পটাশিয়ামের। তার মানে কি মুখস্থ করেছো বুঝতে পারছো? ফসফরাসের 15, ক্লোরিনের 17। মুখস্থ হয়নি একটাও, যদিও একদিনে হবে না, প্রতিদিন দেখে দেখে করতে করতে তারপর আসবে। তার মানে এখানে আমার কত হচ্ছে? 2 8 5 হচ্ছে, আর এখানে এটা হচ্ছে 2 8 7। এবার করো দেখি।
পাঠাও পাঠাও। দেখাতে হবে, কারণ 7টা ইলেকট্রন তো 7টাই দেখাতে হবে। আচ্ছা অস্মি, ফসফরাসের টোটাল ইলেকট্রন কতগুলো হয়েছে তোমার ছবিতে? 8টা কোথায়? তুমি তিনটে তিনটে করে কেন নিয়েছো? একটা করে হবে তো। 5টা, তার মানে ক্লোরিন থেকে তো একটা একটা করে নেবে। তুমি তিনটে করে দেখিয়েছো কেন? হ্যাঁ, প্রত্যেকটা থেকে একটা করে নেবে। হুম ঠিক আছে। তোমারটা ঠিক আছে। ওই সিঙ্গেল দুটো ইলেকট্রন কোরকম সার্কেল করার দরকার না করলেও হবে। নন পেয়ার দুটো, মানে তিনটে আছে, এরকম তিনটে লিখবে, এই একটা, মানে 5টা ইলেকট্রন। এবারে ক্লোরিনটাকে এরকম লিখবে, একটা, এই একটা, এগুলোকে লুইস ডট স্ট্রাকচার বলে, একদম ক্লাস 12 পর্যন্ত গিয়েও কাজে লাগবে, সেম প্রসিডিওর। ফসফরাসের তোমার হয়ে যাচ্ছে 8টা, দেখো কাউন্ট করো, দেখো এখানে দুটো, দুটো তিনটে 6টা, আর এই দুটো ইলেকট্রন থেকে যাচ্ছে, ওটা লোন পেয়ার হয়ে যাচ্ছে। আর দুটো ক্লোরিন, তিনটে ক্লোরিনে 8টা 8টা করে হয়ে যাচ্ছে। এটা বুঝে গেল? তুমি বুঝতে পারলে? কি বলছো? ওকে ওকে ওকে, ঠিক আছে। মানে এই প্রসেসে, মানে পেন্সিলে করে করে দেখতে হবে। আচ্ছা আয়নিক বন্ডের যেটা বলেছি ওগুলো করে দেখাতে পারবে? আয়নিক বন্ডের এই যে এখানে যেগুলো করতে বললাম। হুম ওইটা আয়নিক বন্ড, এই যে এগুলো আয়নিক বন্ডের ক্ষেত্রে। হ্যাঁ এই যে, এই তো দেখো। হ্যাঁ এগুলো সব দেখাতে হবে, এইটাও দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো ইলেকট্রন দিচ্ছে সেটা দেখাতে হবে। এরকম সার্কেল করে করে এই 5টা করবে। আর এখানে হচ্ছে তোমার সমযোজীর জন্য আমি আরো কিছু দিয়ে দিচ্ছি, দেখো PCl5 করবে, NaCl3 করবে, CO2 করবে, আর CCl4 তো করলে এখনই, আর একটা করবে PH3 করবে, ফসফিন, আর একটা করবে তোমার SO2 করবে। এই 5টা করবে। হ্যাঁ এগুলোই হোমওয়ার্কে থাকবে। PCl5, NCl3, CO2, PH3, SO2।
আর আর এটা গেল এখানে, এটা লিখে নিচ্ছ তো? এরপরে যেটা ছিল যে আমরা এতক্ষণ ধরে কি দেখছিলাম, যে শুধু সিঙ্গেল অ্যাটমেরই, মানে যেমন ধরো ক্লোরিন, হাইড্রোজেন বা সোডিয়াম বা পটাশিয়াম, শুধু সিঙ্গেল অ্যাটমেরই চার্জ ছিল। এবার বলছে যে সিঙ্গেল অ্যাটম না, ডবল অ্যাটমেরও চার্জ থাকবে, মানে যেটাকে র্যাডিক্যাল বলে, মানে অ্যানায়ন বা ক্যাটায়ন যে সবসময় এক পরমাণু, মানে সিঙ্গেল অ্যাটম হবে তা নয়, একাধিক পরমাণু জোট বন্ধ হয়ে আয়ন তৈরি করতে পারে। যেমন ধরো NO3 নেগেটিভ, নাইট্রেট আয়ন। আবার ধরো CO3 2 নেগেটিভ, কার্বনেট আয়ন। আবার ধরো তোমার হচ্ছে তোমার এটা হচ্ছে কার্বনেট গেল। আবার ধরো তোমার এরকম আসবে SO4 2 নেগেটিভ, সালফেট আয়ন। এটা দেখবে তোমাদের বইতে পরপর দেওয়া রয়েছে মূলক সম্বন্ধে। মানে শুধু যে তোমার নেগেটিভ হবে, মানে সিঙ্গেল অ্যাটম দিয়েই যে আয়ন তৈরি হবে এরকম ব্যাপার না, তো তোমার এক বা একাধিক অ্যাটম নিয়েও তৈরি হতে পারে। যেমন ধরো এইটা CO নেগেটিভ, এটা হচ্ছে অক্সালেট আয়ন। এটা কি বলছে? অক্সালেট আয়ন। আবার এটা সালফেট, এটা কার্বনেট, CaCO3 টা এটা কার্বনেট, এটা CO3 করো। আবার ফসফেটও আসবে, CO3 2 নেগেটিভ, আবার PO4 3 নেগেটিভ। ঠিক আছে, এগুলোকে বলে তোমার মূলক। এই মূলকেরও আবার ধরো এগুলো সব নেগেটিভে লিখেছি। আবার ধরো NH4 পজিটিভ, এটা আবার পজিটিভে আসছে, এটাকেও তোমার মূলক বলে। আবার ধরো তোমার আসবে OH নেগেটিভ, হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রক্সিল আয়ন। আবার ধরো SO3 2 নেগেটিভ, সালফাইড আয়ন আসবে, SO3 2 নেগেটিভ। তো এগুলো সবই কি, যেমন ক্যাটায়ন অ্যানায়ন দেখলে যে একটা অ্যাটম দিয়ে হচ্ছিল, এখানে একের বেশি অ্যাটম থাকছে, সেখানেও তোমার চার্জ আসবে পজিটিভ নেগেটিভ। যখন একাধিক অ্যাটম দিয়ে যখন চার্জ কোনো কম্পাউন্ড তৈরি করবে বা কোনো যৌগ তৈরি করবে, তখন তাকে বলবো আমরা মূলক। কি আসবে এক্সাম্পল এইটা। এবার তোমরা যে যৌগ গঠন করো, যেমন ধরো এই যে ক্যালসিয়াম কার্বনেট লিখলে CaCl2, বা এটা যে CaCl2 লিখছো, এটা কিভাবে, এই সংকেতটা কিভাবে লিখছো? Ca2 পজিটিভ আর ক্লোরিনের -1, তাই তো? তো এইটা এখানে আছে, এইটা এখানে আছে, এটা শিখেছিলে আগে? মানে ক্যাটায়নের চার্জটা অ্যানায়নের নিচে আসে, অ্যানায়নের চার্জটা ক্যাটায়নের নিচে আসে। চার্জ বলতে ভ্যালুটা আসবে, মানে পজিটিভ নেগেটিভটা আসবে না। দিয়ে এটা তোমার CaCl2 হচ্ছে, যেটা ক্লাস 7-এ যৌগ সংকেত কি করে তৈরি করে দিয়া মনে আছে? আচ্ছা, CA3PO4 এর হোল 2, PO4 এর হোল 2, এখানে ক্যালসিয়াম আর ফসফেটের যোজ্যতা কত, মানে চার্জ কত? এই যে ক্যালসিয়াম ফসফেট এখানে, হ্যাঁ মূলক, এখানে ক্যালসিয়াম, এখানে তোমাকে বলছে ক্যাটায়ন আর অ্যানায়নটাকে সেপারেট করতে বলছে। PO4 2 মাইনাস, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। অসমি বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যাঁ 3 মাইনাস হয়, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখানে ক্যালসিয়ামের হ্যাঁ, মানে এই ঠিক অপোজিট হয়, এই যে কস যেটা দেখাচ্ছে। অসমি এরকম করেছিলে আগে? তো এইভাবে তোমার সংকেত তৈরি হয়, তাই তো? তো এইটা যেহেতু তোমাদের মনে রয়েছে, আমি আর এইটার ডিটেলসে যাচ্ছি না। বোঝা গেল চার্জ কিভাবে ক্যালকুলেট করতে পারবে? আচ্ছা, এই যে CA3PO4 এর হোল 2, এর চার্জ কত হবে? চার্জ 2 হবে। অজমি
এইটার বলছে টোটাল চার্জ কত হবে। হ্যাঁ, ক্যালসিয়ামের কত, এন ক্যালসিয়াম কটা আছে, 3টে, প্লাস ফসফরাসের কত, PO4 3 নেগেটিভ হয়, এই যে 3 নেগেটিভ, তাহলে -3। ফসফরাস কটা আছে, ফসফেট কটা আছে, PO4 দুটো আছে, তাহলে ইন্টু 2, তাহলে ওভারঅল চার্জ কত দাঁড়ালো, +6 -6 ইকুয়ালস টু 0। এমনি ওভারঅল চার্জ জিজ্ঞেস করলে কোনো কিছু যদি ওপরে পজিটিভ বা নেগেটিভ না থাকে তাহলে জানবে সেটা ওভারঅল চার্জ 0। যদি ওভারঅল চার্জ 0 কিভাবে হচ্ছে সেইটা দেখাও, তখন তোমাকে এইটা দেখাতে হবে এরকম ভাবে। বোঝা গেল? তাহলে এই হোমওয়ার্ক গুলো আমাকে করে পাঠাবে। এই চ্যাপ্টারটার শেষ, তাই তো? তার মানে দুটো চ্যাপ্টারে তোমাদের PDF নোট পাঠাতে হবে, পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন। এরপরে তো হচ্ছে কি বলে, ফার্স্ট টার্মে কোনটা রয়েছে, দেহের গঠন, তাই তো?